রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় ২ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে, আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে ২৭ নভেম্বর। সংস্কার নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, মন্তব্য আইন উপদেষ্টার। অতিরিক্ত সংস্কারে রাষ্ট্র ব্যবস্থা দুর্বল না হয়ে যায়, খেয়াল রাখার আহ্বান। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে ২ সেনা সদস্য কর্নেল রেদওয়ান ও মেজর রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল ৯:৩০টায় তাদের ট্রাইব্যুনালে আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি চলছে। ট্রাইব্যুনাল জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে গত ৮ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৭ নভেম্বর ধার্য করেছে ট্রাইব্যুনাল। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র যাতে দুর্বল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে জজ কোর্টের জগন্নাথ সোহেল স্মৃতি মিলনায়তনে পারিবারিক আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি একথা বলেন সংস্কার মানে শুধু সংবিধান পরিবর্তন নয়, জনমনে সংস্কার বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য তার। বিচার ব্যবস্থা ডিজিটালাইজেশনে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, পারিবারিক আদালতের মতো আরও পরিষেবা হাতে নিয়েছে আইন মন্ত্রণালয়। এতে মামলা সংক্রান্ত খরচ কমে আসবে, দ্রুত নিষ্পত্তি হবে। পর্যায়ক্রমে সারা দেশের বিচার ব্যবস্থাকে অনলাইন করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। আপনারা দেখেন পৃথিবীতে যে সমস্ত দেশ ডিজিটালাইজড হয়েছে, যে সমস্ত দেশ পেপারলেস হয়েছে, সেখানে কি বেকার বেশি নাকি যে সমস্ত দেশ ম্যানুয়াল পর্যায়ে আছে সেখানে বেকার বেশি? কাজে আমাদের যে অহেতুক ভীতি কাজ করে ডিজিটালাইজেশন হলে হয়তো আমার ইনকাম কমে যাবে, কাজ কমে যাবে, কখনোই কমবে না। আরো যখন দেখবেন যে ডিজিটালাইজেশন হয়ে গেছে, মামলা প্রতিকার পাওয়া সহজ হচ্ছে, আরো অনেক লোক মামলা করবে। তখন ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে সকালে ঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে। ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি সকাল ৮:৩০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। বিমানবন্দরে শেরিন তোবগেকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিদায়ের আগে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড অফ অনার প্রদান করা হয়। বাংলাদেশে অবস্থানকালে স্বাস্থ্যসেবা ইন্টারনেট সংযোগ এই দুই বিষয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে দুই দেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা সহ একাধিক অনুষ্ঠানে অংশ নেন ভুটানের প্রধানমন্ত্রী। বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রাজনৈতিক নেতারাও শেরিন তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আশুলিয়ায় তাজরিন ট্র্যাজেডির ১৩ বছর আজ। তাজরিন গার্মেন্টসের পরিত্যক্ত ভবনের সামনে ফুল দিয়ে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের স্মরণ করেছেন স্বজনরা। শ্রদ্ধা জানানো হয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও। আজ সকালে আগুনে ক্ষতিগ্রস্ত তাজরিন ফ্যাশনসের সামনে স্মরণসভা ও দোয়া মাহফিল অংশ নেন তাজরিন ফ্যাশনসের আহত শ্রমিক এবং বিভিন্ন সংগঠনের নেতারা। স্মরণ সভায় শ্রমিকদের দ্রুত পুনর্বাসন, ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তির দাবি জানান বক্তারা। শ্রমিক নেতারা অভিযোগ করেন, সরকারের অসহযোগিতার কারণেই দোষী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। সাক্ষী জটিলতা ও মালিক পক্ষের অসহযোগিতার কারণে মামলার অগ্রগতি থমকে রয়েছে বলে অভিযোগ তাদের। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাগেরহাটের চিতলমারীতে চলছে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের মহোৎসব। বেড়িবাঁধের দুই পাশে জমি দখল নিয়ে ভবন নির্মাণ করেছেন প্রভাবশালীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দখল চললেও নানা কারণে দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। আইনানুযায়ী দখলদের উচ্ছেদের দাবি জানিয়েছেন রাজনীতিবিদ এবং আইনজীবীরা। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্যছবিতে রিপোর্ট। সড়কের দুই পাশে সারি সারি ভবন, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান করে ওঠার এই দৃশ্যটি বাগেরহাটের চিতলমারীতে। বিভিন্ন সময় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে তালিকা ও চিঠি চালাচালি হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ রয়েছে, বাঁধের পাশে জলাশয় ভরাট করে ভবন নির্মাণও করছে কেউ কেউ। দখলদারদের কেউ কেউ নিজের জমি দাবি করলেও অনেকে বলছেন জমি না থাকায় করেছেন এসব বসতি। পানি উন্নয়ন বোর্ডের যে জায়গা আছে সেটা যদি
মাপজোপ করে আমার স্থাপনায় বাঁধে তাহলে আমি ভেঙে দিব, আমার কোনো আপত্তি নাই। 30 বছর হয়েছে আমার স্বামী হেনবিষে মারা গেছে, আমি কোনোদিন আমাকে টাকা জমি থাকলে তার আমি থাকতাম না। আমাদের অনেক থাকার মতন ব্যবস্থা না করে দিলে তো আমরা থাকতে পারবো না, আমাদের নিজস্ব বাড়ি ঘর নাই থাকার মতো। আওয়ামী লীগের সময় পয়সা করে দিতে হতো। হ্যাঁ, পয়সা করে অনেক কিছু খরচ হয়েছে। তবে দখল এড়াতে কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অবৈধ স্থাপনা চিহ্নিত করেছি। এই অবৈধ স্থাপনা যারা নির্মাণ করেছে তাদেরকে আমরা ইতিমধ্যে নোটিশ জারি করেছি। এই নোটিশের একটি প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া সমাপ্ত হলে আমরা ফিজিক্যালি উচ্ছেদ কার্যক্রমে অংশগ্রহণ শুরু করব। রাষ্ট্রীয় নানা প্রয়োজনে জমিগুলো ব্যবহার বাড়ানো উচিত বলে মনে করছেন আইনজীবী ও রাজনীতিকরা। অতি দ্রুত তারা সেই জায়গাগুলোকে চিহ্নিত করে এবং যেগুলোর বৈধ কাগজপত্র আছে সেগুলোকে বাদ দিয়ে যারা এই দখলদারিত্ব করছে, এই দখলদারিত্ব মুক্ত করার জন্য তাদের অনতিবিলম্বে জেলা প্রশাসনের সাথে উদ্যোগ গ্রহণ করে সেখানে মোবাইল কোর্ট হোক বা যে ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেগুলো তারা গ্রহণ করবে। বাগেরহাটের 9টি উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা 3600 একর জমি রয়েছে। এসব জমিতে গড়ে উঠেছে 2000-এর বেশি অবৈধ স্থাপনা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায় একটায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।